বিমলা দিদি, ও বিমলা দিদি, কোথায় গেলে? কানে কি তুলো গুছেছো নাকি? বিমলা দিদি, ও বিমলা দিদি। কি হয়েছে রে অনিতা? সাত সকালবেলা এমন চিৎকার করছিস কেন? চিৎকার করবো না তো কি করবো? তোমার সাহস কিভাবে হলো আমার জমিতে ধান নেড়ে দেওয়ার? সামান্য একটু ধান নেড়ে দিয়েছে বলে এত চিৎকার করতে হবে নাকি রে? তোর জমিটা তো ফাঁকাই পড়েছিল, সেটা দেখেই তো আমি ধান নেড়ে দিলাম। তাতে হয়েছেটা কি? তুমি যে ধান নেড়ে দিয়েছো, কার অনুমতি নিয়েছিলে? হ্যাঁ, তুমি এক্ষুনি যাও আর ধানগুলো উঠিয়ে নাও, না হলে কিন্তু এক্ষুনি আমি সবগুলো ধান ফেলে দিব। অনিতা, এমন করছিস কেন? হ্যাঁ, আর একটু রোদ পেলেই তো সব ধান শুকিয়ে যাবে। বিকেলে না হয় ধানগুলো তুলে নিব। এমন নয় তো যে জমিতে আজই চারা গাছ রোপণ করবি। জমি তো ফাঁকাই পড়ে থাকবে রে। কেন কেন চিৎকার করছিস? শোনো, আমার জমি ফাঁকাই পড়ে থাকবে, তবুও আমি কাউকে আমার জমিতে ধান নেড়ে দিতে দিব না। সুযোগ পেলেই সুবিধা নিতে চলে আসো, তাই না? যাও যাও, তাড়াতাড়ি যাও, জমি থেকে ধানগুলো উঠিয়ে নিয়ে আসো। দেখেছো মা, দেখেছো? তোমাকে আমি কালই বলেছিলাম কাকিমার জমিতে ধান শুকোতে দিও না। এখন দিল তো কথা শুনিয়ে। মন খারাপ হলো বুঝি তোমার? ধুর পাগলি, মন খারাপ করব কেন? মানুষকে কুটো কথা শোনানো ওর কাজ। প্রতিবেশী থাকলেই তো আরেক প্রতিবেশী জিনিস ব্যবহার করবে। যাকগে, তুই এসব কথা বাদ দে, তুই স্কুলে যা, আমি জমি থেকে ধানগুলো তুলে নিয়ে আসছি। ডাক্তারবাবু, চেক আপ করে কি দেখলেন? সবই তো ঠিকঠাক দেখলাম। সবই যদি ঠিকঠাক থাকে তাহলে আমি কেন সন্তান জন্ম দিতে পারছি না ডাক্তার বাবু? শুনুন, এত ভেঙে পড়বেন না। যে একটু সমস্যা আছে তা তো চিকিৎসা করলেই ভালো হয়ে যাবে, তবে একটু সময় লাগবে। আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি এগুলো নিয়ম করে খান। এই যে, তোমরা এখানে আর কতক্ষণ ভিড় জমাবে? বলছি, আমি কাপড়গুলো কাচবো কখন? তোমরা এখান থেকে সরে যাও, আর না হলে আমাকে কাপড় কাচতে দাও। কেন রে, কেন? কেন এত তাড়া তোর? আগে যখন আসিসনি তখন একটু অপেক্ষা কর। কেন কেন অপেক্ষা করব? এই পুকুর আমার জ্যাঠা শ্বশুরের, তাই এই পুকুরে আমার অধিকার সব থেকে বেশি। তাই আমাকে আগে জায়গা দাও তোমরা। সরো বলছি, সরো, এখান থেকে সরো। অনিতা, তুই সবসময় আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করিস কেন? আমরা তো তোর প্রতিবেশী, তাই না? তুই তো আমাদের সঙ্গে একটু মিলেমিশে থাকতে পারিস নাকি? ভালো ব্যবহার দিয়ে সবকিছু জিতে নিতে হয়। তুই যদি ভালোভাবে আমাদের সরে যেতে বলতি, তাহলে আমরা অবশ্যই সরে যেতাম। তোমাদের সাথে ভালো ব্যবহার করতে বুঝি আমার বয়েই গেছে। তোমাদের সাথে ভালো ব্যবহার করে আমার লাভ নেই। যাও তো যাও, এখান থেকে যাও, আমাকে জ্ঞান দিতে এসেছে। অনিতা, তোর স্বভাব দেখছি খুবই খারাপ। আর এই জন্যই বুঝি বিধাতা তোকে কোনো সন্তান দেয়নি। চলো বিমলা দিদি, আমরা পুবের পুকুরে যাই। কি এত বড় কথা বললো? একবার শুধু আমার সন্তান হোক, তারপরে এর ঝাঁজ মিটিয়ে নিব। আরে আরে, রাঘব বাজা যে। আরে পিসিমা যে, আরে কতদিন পরে তোমায় দেখলাম, তা কোথায় ছিলে এতদিন? মেয়ের বাড়িতে ছিলুম, গতকাল বাড়িতে এসেছি। বেশ ভালোই আছি। তা তোদের কি খবর? বাচ্চা কাচ্চা হয়েছে কি? না পিসিমা, অনেক তো ডাক্তার দেখালাম কিন্তু কোনো লাভই হলো না। এই সন্তানের আশা নিয়ে শুধু সৃষ্টিকর্তার দিক তাকিয়ে বসে আছি। আহারে, কতই না আশা তোদের। সন্তান নিয়ে তো সকলেরই একটু আশা থাকে। বলছি বাছা, ডাক্তারি উপায় বাদ দিয়ে এবার একটু অন্য উপায় দেখ। আমার কাছে এক সাধু বাবার খবর আছে। সাধু বাবার হাত খুবই ভালো। তুই একবার তোর বউকে নিয়ে ওই সাধু বাবার কাছেই যা। তাই নাকি বুড়িমা? আচ্ছা, তাহলে তুমি সাধু বাবার ঠিকানাটা বলে দাও, দেখি সাধু বাবা আমার কোনো উপকার করতে পারে কিনা। প্রণাম সাধু বাবা। প্রণাম। তা বৎস, কি মনে করে আমার কাছে এলি তোরা? বাবা, আমরা এক নিঃসন্তান দম্পতি, আপনার কাছে একটা সন্তান ভিক্ষা চাইতে এসেছি বাবা। বাবা, দয়া করে কিছু একটা বলুন, আমি মা হতে চাই। বৎস, কাঁদিস না, দেখি তোদের দুজনের হাতটা একটু বাড়িয়ে দে। বৎস, তোদের বিয়ের কত বছর হলো বলতো? 10 বছর? এ তো অনেক সময়।
আমি পরীক্ষা করে যা বুঝলাম তাতে তোর কোনো সমস্যা নেই, কিন্তু তোর বইয়ের একটু সমস্যা আছে। বাবা, এই সমস্যার কি কোনো সমাধান নেই? ডাক্তারবাবু তো বলেছিল হাজার ওষুধ খেয়েও কোনো উপায় হয়নি। এবার এবার আপনি শেষ ভরসা, এর একটি সমাধান দিন বাবা। তোদের বিয়ের যদি 5 বছর হতো তাহলে আমি অবশ্যই সমাধান করে দিতাম, কিন্তু তোদের বিয়ের 10 বছর হয়ে গেছে, এই সমাধান আমার কাছে নেই। তবে হ্যাঁ, তোদেরকে আমি একটা উপায় বলে দিতে পারি। কি উপায় বাবা, তাড়াতাড়ি বলুন। বলছি, মনোযোগ দিয়ে শোন। কি হলো বউ, থামলে কেন? চলো চলো, তাড়াতাড়ি পা চালাও, সন্ধ্যার আগেই পৌঁছাতে হবে। ওগো, আর কত দূর? আমি যে আর হাঁটতে পারছি না, আমার পা দুটো যে ভীষণ ব্যথা করছে। এভাবে বললে তো হবে না বউ, মাত্র তো 40 কিলোমিটার আসলাম, এখনো বাকি 60 কিলোমিটার, তারপর তাম্বলপুর, আর সন্ধ্যার আগে সেখানে পৌঁছাতে হবে। শোনো, সন্তানের মুখ দেখতে হলে একটু কষ্ট করতেই হবে। বউ, তাম্বলপুর গ্রামে আমরা এসে গেছি, এখন ডান দিকে যেতে হবে। ওগো, এখানে তো অনেকগুলো কলা গাছ আছে, আর সবগুলোতেই তো কলা ধরে আছে। হ্যাঁ, তাই তো দেখছি। এখানে তো সব গাছই কলা ধরে আছে, কিন্তু সাধু বাবা তো বলেছিল কলা ছাড়া কলা বাগানের কথা। ওগো, ওই যে দেখো, ওখানে কলা ছাড়া 3টি কলা গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এই যে কলা গাছ দিদি, আমার কথা শুনছো? শুনতে পাচ্ছ আমার কথা? কে তোমরা? কি চাই তোমাদের? সন্তান চাই দিদি, সন্তান চাই। এখন এখন তোমরাই আমাদের শেষ ভরসা। সাধু বাবা বলেছে তোমরা সাহায্য না করলে আমরা কোনোদিনও সন্তানের মুখ দেখতে পারবো না। কেঁদো না তুমি শান্ত হও, আমরা তোমাকে সাহায্য করব, কিন্তু তার জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? কে পরীক্ষা দিতে হবে বলো, আমি সব পরীক্ষা দিতেই রাজি আছি। আমাদের এই 3 কলা গাছে কলা ধরিয়ে দিতে হবে তোমাদেরকে। তোমাদের শরীরে কলা ধরিয়ে দিতে হবে? কিন্তু এটা কিভাবে সম্ভব? সম্ভব, এটা একদমই সম্ভব। তুমি যদি নিঃস্বার্থভাবে কারো উপকার করো, তাহলে আমাদের 3 জনের শরীরে কলা ধরবে, তারপরে তোমার গর্ভে সন্তান আসবে। না, আমি আজ থেকে কারোর সাথে খারাপ ব্যবহার করব না, সবার সাথে ভালো ব্যবহার করব। আমি আমার সন্তানের জন্য সব করব। হায় বিধাতা, এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? আমার সন্তানের চিকিৎসা করাবো কিভাবে? কে দিবে আমাকে এতগুলো টাকা? এই নাও দিদি, এই নাও টাকা। শুনলাম তোমার ছেলের নাকি ব্রেন টিউমার হয়েছে, এই টাকাগুলো দিয়ে তুমি তোমার ছেলের চিকিৎসা করাতে পারবে। দরকার নেই তো টাকার, উপকারের নাম করে 2টো টাকা দিয়ে পরে আবার খোটা দিবি, তাই না? দরকার নেই তোর টাকার। প্রয়োজন হলে আমার ছেলে বিনা চিকিৎসায় মারা যাবে, তবুও তোর মতো খারাপ মহিলা থেকে আমি কোনো টাকাই নিব না। দিদি শোনো, যেও না দিদি, যেও না। আমি মন থেকে উপকার করতে চাই দিদি, আমার কথাটা তো শোনো। অনিতা গ্রামের সবারই উপকার করতে চায়, কিন্তু কেউই অনিকার উপকার নিতে চায় না। সবাই অনিতাকে তাড়িয়ে দেয়। আমার থেকে তো কেউ উপকার নিতে চাইছে না। আমি এত করে বলছি আমি আগের অনিতা নেই, আমি ভালো হয়ে গেছি, তারপরেও কেউ আমার থেকে উপকার নিতে চাইছে না। ওগো, তাহলে কি আমি আর কোনোদিনও মা হতে পারবো না? এখন বুঝেছো তো খারাপ ব্যবহারের পরিণতি কি হয়? কত করে বলেছি তোমায় যে খারাপ ব্যবহার করো না, কিন্তু তুমি কার কথা শুনবে বলো? আর আজ দেখো তুমি কত ভালো হয়ে গেছো, তবু কেউ তোমাকে বিশ্বাস করতে চাইছে না। না, আমাকে প্রমাণ করতেই হবে। না, আমি ভালো হয়ে যাব। আমি সকলকে বোঝাবো কারো না কারো উপকার যে আমাকে করতেই হবে। সন্তানের জন্য এইটুকু কষ্ট তো আমাকে করতেই হবে। ওরে, কেউ ওঝা ডাক রে, ওঝা ডাক, বাচ্চা মেয়েটা যে কষ্ট পাচ্ছে। বিমলা দিদি, আমাদের গ্রামের ওঝা তো অসুস্থ, তাই আমাকে এই বিন দিয়ে পাঠালো।
আমাকে আমাকে বললেই বিন বাজাতে। কিন্তু এই বিন বাজাবে কে? হে বিধাতা, তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও। আমি আর আমার মেয়েটাকে বোধহয় বাঁচাতে পারলাম না। হে বিধাতা, এবার বুঝি আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেলবো। তুলি, মারে আমাকে ছেড়ে যাস নে। কেঁদো না দিদি, তুমি কেঁদো না। আমি তোমার মেয়েটাকে সুস্থ করব, আমি বিন বাজাবো। বাছা, এই ভুল করিস না রে বাছা, আমরা সাধারণ মানুষ। এই বিন বাজালে যে আমাদের ক্ষতি হয়ে যাবে। হোক ক্ষতি, এতদিন আমি সকলের অনেক ক্ষতি করেছি। এবার যদি আমার ক্ষতি হয়ে কারো উপকার হয় তবে তাই হোক, কারো একজনের প্রাণ তো তাতে বেঁচে যাবে। মা, 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 আমার কি হয়েছে মা? বোন, বোন, দেখ আমাদের শরীরে কলা ধরেছে। তার মানে ওই মহিলা নিঃস্বার্থভাবে কারো উপকার করেছে, তার প্রতিদান অবশ্যই সে পাবে। রাঘব বাবু, তাড়াতাড়ি মিষ্টি রেডি করুন। আপনি যে বাবা হতে চলেছেন, আপনার স্ত্রী গর্ভবতী হতে চলেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, সত্যি সত্যি আমি গর্ভবতী হতে চলেছি। ওগো, ওগো, শুনেছো তুমি? দেখলে তো মানুষের নিঃস্বার্থভাবে উপকার করার ফল। আজ 10 বছর পর আমরা সন্তানের মুখ দেখতে পাবো। করতো আর সে নিয়ে অশান্তি লেগে থাকতো। এই যে বৌমা শোনো, আজকে আমার পিসতুতো ভাই আমার বাড়িতে নিমন্ত্রিত। তাই বলছি দয়া করে ওর জন্য একটু ভালো মন্দ কিছু রেধো, বুঝতে পেরেছো? হ্যাঁ মা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি তো জানেন আমি পটল পোস্ত আর ডিম কষা অনেক ভালোভাবে রান্না করতে পারি। তাই আমি আজকে মামা বাবুর জন্য ওগুলোই রান্না করব। আমি তো ঠিক জানতাম দিদি, তোমার দৌড় ঠিক ওই অবধি। তুমি যখন দেখছো এতদিন পর মামা বাবু আমাদের বাড়িতে আছে, তুমি তোর জন্য মাছ মাংস রান্না করবে, তাই না? তা না করে ওই ডিম আর পটল রান্না করবে। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি মামা বাবুর জন্য চিকেন ফ্রাই আর ফিশ রান্না করব। এই, তুই আমার হাতের কখনো পটল পোস্ত আর ডিম কষা খেয়েছিস? তোর হাতের ওইসব রান্নার থেকেও না আমার হাতের রান্না অনেক বেশি সুস্বাদু, বুঝতে পেরেছিস? দেখবি মামা বাবু একেবারে আঙ্গুল চেটে চেটে আঙ্গুলগুলো একেবারে সরুই করে ফেলেছে। কাজের কাজ তো কিছুই করতে পারো না, শুধু ওই বড় বড় কথা বলো। বলছি নিজেরা রান্না নিয়ে তো ঝগড়া না করে এমন রান্না করিও দেখিও যেন মামা বাবু ঠিক মতো খেতে পারে। আমার সম্মানটা অন্তত ঠিক রেখো। এরপর মামা বাবু আসলে তাকে দুপুরবেলা খেতে দেওয়া হয়। মামা বাবু যখন চিকেন ফ্রাই মুখে তুললেন ঠিক তখনই ওহো, খাবারটা তো একদম নুনে পোড়া হয়ে গেছে। বৌমা, মনে হচ্ছে খাবারটায় তুমি নুন 2 বার করে দিয়ে দিয়েছো। না না মামা বাবু, আমি তো খাবারটা একবার চেখেও দেখেছি, তখন তো সব ঠিকঠাকই ছিল। হয়তোবা মনের ভুলে আরেকবার দিয়ে দিয়েছো। যাকগে সেসব, এসব নিয়ে আর মন খারাপ করতে হবে না। আমি এই পটল পোস্ত আর ডিম কষা দিয়েই খেয়ে নিতে পারবো। এরপর খাওয়া দাওয়া করে মামা বাবু তাদের বাড়ি থেকে চলে গেলেন। আর মামা বাবু যাওয়ার পরই দিদি ভাই, তুমি ইচ্ছে করে খাবারে নুন মিশিয়ে আমার রান্না খাবারটা নষ্ট করে দিয়েছো, তাই না? তুই নিজেই তো ঠিকভাবে রান্না করতে পারিস না রে ছোট, তাই এখন তুই তোর নিজের দোষটা আমার ঘাড়ে চাপাচ্ছিস। এই বলে বড় বৌমা সেখান থেকে চলে গেল। তুমি ইচ্ছে করে আমার রান্না করা খাবারটা নষ্ট করে দিয়েছো, তাই না? তুমি আমার সঙ্গে শয়তানি করেছো। এবার দেখো আমি তোমার কি অবস্থা করি। বড় বৌমা, বড় বৌমা। হ্যাঁ মা, বলুন। আমার আজকে ওবেলা একটা নিমন্ত্রণ আছে, তো বলছি কি তুমি একটা কাজ করো তো, এই শাড়িটা একটু ভালো করে আয়রন করে দিও। হ্যাঁ মা, ঠিক আছে। এরপর বড় বৌমা সেই শাড়িটাকে নিয়ে আয়রন করতে যায়। আয়রন করার সময় সে দেখে, এ কি, ওটা তো দেখে মনে হচ্ছে টাকা। হ্যাঁ, টাকাই তো, মাটিতে টাকা পড়ে আছে। মনে হয় এটা ছোটর টাকা, তাড়াহুড়ো করতে গিয়ে এখানেই ফেলে রেখে গেছে। না না না, কেউ দেখে ফেলার আগে আমি টাকাটা তুলে নিয়ে আসি।
এরপর বড় বৌমা সেই টাকা তুলতে সেখানে চলে যায় আর আয়রনটা সেভাবেই ফেলে যায়। এ কি, এটা তো নকল নোট। কি দিদি, আমার ফাঁদে সেই পড়তেই হলো। তার মানে? বড় বৌমা, তুমি এটা কি করলে? আমার এত স্বাদের শাড়িটা তুমি নষ্ট করে দিলে। তোমরা দুই বউ দুইজনে রেষারেষি করে শুধু আমার সংসারের ক্ষতিই করছো। না না না, আর এভাবে চুপ করে থাকা কখনোই সম্ভব নয়। আমি আজকে থেকে হাড়ি আলাদা করে দেব। বড় বৌমা, তুমি তোমার মতো খাবে, ছোট বৌমা তুমি তোমার মতো খাবে। দুজন দুজনের সঙ্গে একদম কথা বলবে না। আর আমি তো একলা মানুষ, আমি আমার ব্যবস্থা করে নেব। পরের দিন থেকে তারা দুই বউ আলাদা হয়ে যায়। পুরো একটা দিন কেটে যাবার পর, এতদিন একা থাকার জন্য ছোটর সঙ্গে আমি কতই না ছলছাতুরি করেছি, ছোটর সঙ্গে কত খারাপ আচরণ করেছি। কিন্তু একা থাকা যে বড্ড কষ্টকর। একা থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছি। ছোটর সাথে ঝগড়াটা বড্ড মিস করছি। না না না, একটা দিনই আমার এই অবস্থা, তাহলে আমি সারাটা জীবন থাকবো কি করে? আজকে দিদিকে আমি একটাও বাজে কথা বলিনি। পেটের ভিতর কথাগুলো যেন ঘুরপাক খাচ্ছে। না না, এভাবে আমি থাকতে পারবো না। আমি বরং একবার মায়ের কাছে যাই। এরপর বড় বউ আর ছোট বউ দুজনই তার শাশুড়ি মার কাছে গেল। মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। একা থাকা যায় না মা, আপনি আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ মা, দিদি ঠিক কথাই বলেছে। আমরা আর কখনো ঝগড়া করব না। এবার থেকে আমরা মিলেমিশে থাকবো মা। দয়া করে আপনি আমাদের আর একটা সুযোগ দিন। এরপর তাদের শাশুড়ি মা তাদের দুজনকে ক্ষমা করে দেন। এরপর থেকে তারা সবাই মিলে একসঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে। অন্যদিকে রেখার ননদ কাজলও তাকে পছন্দ করত না এবং সব সময় তার মায়ের সাথে মিলে রেখাকে কষ্ট দিত। মা, এই রেখাকে আমি মোটেও পছন্দ করছি না। আমি জানি না দাদা এর মধ্যে কি দেখলো যে একে বিয়ে করে নিল। এর পরিবার তো এক নম্বরের ভিখারি, এমনকি এরা যৌতুকের একটা পয়সাও দেয়নি। এখন আর কি করতে পারি বল? এখন এই রেখা তো আমাদের ঘরের পুত্রবধূ হয়ে গেছে। মা, আমার বন্ধু রচনা মনোজ দাদাকে খুব পছন্দ করে। ওর বাবা কোটিপতি। কি বললি? রচনার বাবা কোটিপতি? হ্যাঁ মা, শুধু তাই নয়, রচনা তার বাবার একমাত্র মেয়ে। তুমি শুধু কোনো মতে রেখাকে ঘর থেকে বার করে দাও, এরপরে আমরা মনোজ দাদাকে দিয়ে রচনাকে বিয়ে করাবো। তারপর তার কোটি কোটি টাকার সম্পত্তি আমাদের হয়ে যাবে। কাজলের কথা শুনে সুমিত্রার লোভ হয়। এরপর দুই মামি মিলে রেখাকে ঘর থেকে বার করার প্রস্তুতি নিতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন তাদের পাড়ায় বসবাসকারী বিমলা নামের এক মহিলা তার সাথে দেখা করতে আসে। শোনো রেখা, কাল ছেলের বাড়ি থেকে আমার মেয়েকে দেখতে আসছে। তুমি তো রান্নায় এক্সপার্ট, তাই আমি চাই তুমি সকালবেলা আমার বাড়িতে এসে রান্না করো, যেন তাদের অতিথি আপ্যায়নে কোনো কমতি না হয়, যেন আমার মেয়ের সম্পর্ক নিশ্চিত হয়। এটা তো খুব ভালো কথা বিমলা আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আগামীকাল আপনার বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার রান্না করব। পরের দিন রেখা বিমলার বাড়িতে রান্না করতে যায়। এরপর কাজলও সেখানে আসে। বৌদি, আমি তোমাকে সাহায্য করতে এসেছি, চলো আমরা দুজনে গিয়ে রান্নাঘরে রান্না করি। যখন রেখা রান্নাঘরে রান্না করছিল তখন সুযোগ পেয়ে কাজল সিলিন্ডারে ছোট্ট একটা গর্ত করে। আরে বৌদি, হঠাৎ আমার মনে পড়লো যে আমাকে এক বন্ধুর বাড়িতে তার বই ফেরত দিতে হবে। আমি তোমাকে সাহায্য করতে পারছি না গো। এই বলে কাজল সেখান থেকে চলে যায়। অন্যদিকে ক্রমাগত গ্যাস লিক হওয়ার কারণে আর সিলিন্ডার ফেটে যায়। সিলিন্ডার ফেটে আগুনে রেখা কুৎসিতভাবে পুড়ে যায়। এরই সুযোগ নিয়ে সুমিত্রা আর কাজল মনোজকে উস্কানি দিতে থাকে। মনোজ দাদা, আগুনে পুড়ে যাওয়ার পর বৌদি আগুনে পুড়ে ডাইনির মতো কুৎসিত হয়ে গেছে। তুমি আমার কথা বিশ্বাস করো, তুমি রেখাকে ঘর থেকে বের করে দাও আর আমার বন্ধু রচনাকে বিয়ে করো। তার বাবা তোমাকে যৌতুকে কোটি কোটি টাকা দিবে। যৌতুকের কোটি কোটি টাকার কথা শোনার পর মনোজের মনে লোভ জাগে।
এবং সে রেখাকে বাড়ি থেকে বের করে দেয়। এই পৃথিবীতে রেখার কেউ ছিল না, তাই সে দুঃখ পেয়ে বনের দিকে চলে যায়। রেখা বনের দিকে হেঁটে যাচ্ছিল, তখনই সেখানে থাকা একটি আম গাছ রেখাকে বলে, শোনো মেয়ে, আমি অনেক ক্ষুধার্ত, তুমি কি জল এনে আমার শিকড়ে দিতে পারো? কিন্তু তুমি গাছ হয়ে কিভাবে মানুষের মতো কথা বলতে পারো? আমি একটা মায়াবী গাছ, তাই আমি মানুষের মতো কথা বলতে পারি। এরপর রেখা পাশের পুকুর থেকে জল এনে আমের গাছের শিকড়ে ঢেলে দেয়। ও মেয়ে, তুমি খুব ভালো, আমি তোমার এই উদারতায় সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমাকে একটা বর দিতে চাই। এই বলে আম গাছটি রেখাকে পরীর মতো সুন্দর করে তোলে। তখনই সে আম গাছ থেকে একটি আম ছিঁড়ে মাটিতে পড়ে। এই আমটি তুমি নিয়ে যাও, এটা তোমার প্রতিটি ইচ্ছাই পূরণ করবে। রেখা সেই আম নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু রেখা গ্রামের কাছে পৌঁছানোর সাথে সাথে তার হাত থেকে আমটা মাটিতে পড়ে যায়। জমিতে পড়ার সঙ্গে সঙ্গে ওই আমটি বাড়িতে পরিণত হয়। আম দিয়ে তৈরি ওই বড় বাড়ির উপরে একটি পাইপ ছিল, সেখান থেকে আমের রস বের হচ্ছিল। তখনই রেখা একটা শব্দ শুনতে পায়। শোনো মেয়ে, এটা একটি জাদুকরী আমের রস, এটা গরম করার সাথে সাথে এটা সোনায় পরিণত হবে। প্রতিদিন 12টা থেকে 1টার মধ্যে এই পাইপ দিয়ে রস বের হবে। এরপর রেখা সেই রসগুলো একটা বালতিতে ভরে গরম করতে শুরু করে এবং দেখে সমস্ত রস সোনায় পরিণত হয়েছে। রেখা এটা দেখে খুব খুশি হয় এবং সেই সোনা বিক্রি করার পর সে অনেক টাকা পায়। এভাবে রেখা কিছুদিনের মধ্যেই ধনী হয়ে ওঠে। এই টাকায় রেখা বড় বাড়ি করে, গাড়ি কেনে। তারপর একদিন রেখা নতুন গাড়িতে করে কোথাও যাচ্ছিল। হঠাৎ তখন মনোজ তাকে দেখে। মনোজ রেখাকে এত সুন্দর দেখে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না এবং সে রেখার কাছে গিয়ে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করো রেখা, আমি লোভ করে তোমার উপর অনেক অবিচার করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই আমি আবার তোমার সাথে থাকতে চাই। রেখা মনোজের জন্য করুণা বোধ করে এবং সে তাকে ক্ষমা করে দেয়। তখন মনোজ আর রেখা সে আমের বাড়িতেই থাকতে শুরু করে। যখন কাজল আর সুমিত্রা এ সম্পর্কে জানতে পারে, তারা দুজনেই রেখার বাড়িতে পৌঁছায়। মনোজ তাদের দেখে রেগে যায়। তোমরা দুজনে এখানে আসার সাহস পেলে কি করে? আমি তোমাদের দুজনের কারণেই আমার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছিলাম। এখন আমি তোমাদের ছায়াও আমার সংসারে পড়তে দেব না। যদি তোমরা দুজনেই তোমাদের মঙ্গল চাও, তাহলে এখান থেকে চলে যাও বলছি। এভাবেই মনোজ তাদের দুজনকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর স্বামী স্ত্রী দুজনে মিলে একসাথে সুখে শান্তিতে বসবাস শুরু করে। বছর আগে তাদের বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তাদের বাবা মা তাদের জন্য তেমন কিছুই রেখে যেতে পারেনি। বর্ষা ও বাণীর কাছে তেমন কিছু ছিল না, কিন্তু পুরো গ্রামে তাদের মতো ভালো মনের মানুষ আর কেউই ছিল না। ওই গ্রামে মাখনলাল নামের এক ধনী ব্যবসায়ী ছিল। মাখনলালের অনেক বড় আমের বাগান ছিল। সে ওই বাগানের আম গ্রাম ছাড়াও শহরে পাঠাতো। বর্ষা ও বাণীর একটি আম গাছ ছিল। সেই আম গাছে অনেক আম হতো। তারা দু বোন ওই আম গাছটার খেয়াল রাখত ও পরিচর্যা করত। গাছের গোড়ায় নিয়মিত জল ও সার দিত আর ওই গাছের আম পেড়ে গ্রামের বাজারে বিক্রি করত। মাখনলাল সবসময় তাদেরকে দেখে হাসতো আর মজা করত। তোরা দুই বোন আজকে আবার কয়টা আম নিয়ে এলি? এই কটা আম নিয়ে বাজারে বসে থাকবি কি করতে? ওর থেকে আমগুলো আমাকে দিয়ে দে, আমি 10টা টাকা দিচ্ছি, চকলেট কিনে নিয়ে বাড়ি চলে যা। আহা। এভাবে প্রত্যেক দিনই মাখনলাল বর্ষা ও বাণীকে দেখে হাসি ঠাট্টা করত। একদিন বর্ষা জঙ্গলে কাঠ আনতে যায়। সে যখন জঙ্গল থেকে কাঠ নিয়ে ফিরছিল, সে দেখতে পেল একটি ঝোপের কাছে মাকড়সার জালে একটি প্রজাপতি আটকা পড়ে আছে। এটা দেখে বর্ষা সেখানে দাঁড়ায় আর সে জাল থেকে প্রজাপতিটাকে ছাড়িয়ে দেয়। তারপর সে বাড়ির পথেই চলতে থাকে। যখন সে বাড়ি ফিরছিল, তার যেন মনে হলো যে পিছন থেকে তাকে কেউ ডাকছে, এই যে সুন্দরী মেয়ে। কিন্তু সে পিছন ফিরে কাউকেই দেখতে পেল না।
তাই সে আবার পথের দিকে হাঁটতে লাগলো। তখন সে আবারও সেই ডাকটি শুনতে পেল, এই যে সুন্দরী মেয়ে, একটু দাঁড়াও। কে ওখানে? তখন বর্ষা দেখলো ওই প্রজাপতিটি উড়তে উড়তে তার কাছে এসে পরি হয়ে গেল। আমি কোনো প্রজাপতি নই, আমি একজন পরী। আমি প্রজাপতি হয়ে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ করে আমি মাকড়সার জালে আটকা পড়ে যাই, আর তুমি আমাকে সাহায্য করলে। তুমি ঠিক যেমনটা আমাকে সাহায্য করলে, আমিও তোমাকে সাহায্য করতে চাই। বলো সুন্দরী মেয়ে, তুমি আমার কাছে কি চাও? কিছুই চাই না পরি বন্ধু, আমি তো তোমাকে এমনি বাঁচিয়েছিলাম, তার জন্য আমাকে তোমার কিছুই দিতে হবে না গো। আমার তোমাকে খুব ভালো লেগেছে সুন্দরী মেয়ে, আমি তোমাকে অবশ্যই কিছু দেব। আমি তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, তোমার যখনই সাহায্যের প্রয়োজন হবে তখনই মন্ত্রটা একবার পড়বে। এসব বলে পরীটি বর্ষাকে একটা মন্ত্র শিখিয়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ পরি বন্ধু, এবার আমি আসি তাহলে। এটা বলে বর্ষা বাড়িতে ফিরে যায়। এদিকে মাখনলাল পথে বাণীকে দেখে উল্টাপাল্টা কথা বলতে থাকে। ওই 2-4টে আম নিয়ে তোরা 2 বোন আমার দোকানের সামনে আর বসবি না। যদি চাস তা না হয় 10 টাকা আমি তোদেরকে এমনি দিয়ে দেব। বাণী কিছু না বলে চুপচাপ মন খারাপ করে মাখনলালের কথায় বাড়ি চলে গেল। বাড়িতে ফিরে এসে বাণী মন খারাপ করে বসে থাকে। বর্ষা বাড়িতে এসে দেখে বাণী মন খারাপ করে বসে আছে। কি হয়েছে বাণী, তুই এমন করে মন খারাপ করে বসে আছিস কেন? ওই যে মাখনলাল আছে না, ওই আমাকে উল্টা পাল্টা কথা বলেছে। বাণীর এসব কথা শুনে বর্ষা বুঝে যায় যে মাখনলাল তার সাথে খারাপ ব্যবহার করেছে, তাকে অপমান করেছে। তুই একদম মন খারাপ করিস না বোন, দেখবি আমরা ওকে উপযুক্ত শাস্তি দেবই। পরের রাতে বর্ষা বাণীকে নিয়ে তাদের ঘরের পিছনে ফাঁকা জায়গায় গেল। বাণী, আমি তোকে যেমনটা করতে বলবো তুই ঠিক তেমনটাই করবি, আর কোনো প্রশ্ন করবি না। বর্ষা বাণীকে এসব কথা ভালো করেই বুঝিয়ে দিল। এরপর বর্ষা কিছুটা দূরে গিয়ে পরীর শিখিয়ে দেওয়া মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করলো। মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে বর্ষা দেখতে দেখতে একটি বড় আম গাছ হয়ে গেল। এরপর বর্ষার কথা মতো বাণী বাড়ি থেকে বালতিতে করে জল এনে গাছের গোড়ায় ঢেলে দেয়, আর দেখতে দেখতে পুরো আম গাছ আমে ভরে যায়। এরপর বাণী গাছের কোনো ক্ষতি না করে গাছ থেকে অনেক সাবধানে আমগুলো পেড়ে নেয়। আর বর্ষার 4 পা এগিয়ে আসতেই বর্ষা গাছ থেকে আবার মানুষ রূপে ফিরে আসে। তারপর তারা আমগুলো নিয়ে প্রত্যেক দিনের মতো আমগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায়। ওই আমগুলোর গন্ধ এত ভালো ছিল যে যখনই কেউ ওই দোকানের সামনে দিয়ে যেত তারা সেখানেই দাঁড়িয়ে পড়তো। দেখতে দেখতে তাদের সব আম বিক্রি হয়ে গেল। বর্ষা প্রত্যেকদিন রাতে তার মন্ত্র দিয়ে গাছ হয়ে যেত, আর বাণী সেই গাছ থেকে আম পাড়ত, আর তারা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। এভাবে তারা অনেক টাকা আয় করেছিল। এভাবে মাখনলালের খরিদ্দাররা বর্ষা ও বাণীর কাছ থেকেই আম কিনে নিত। মাখনলাল এসব দেখে বলে, এরা 2 বোন এত আম কোথা থেকে নিয়ে আসছে? এদের কাছে তো মাত্র একটা আম গাছ আছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর একটা আম গাছ কি কখনো এত আম হয়? আর এত ভালো ভালো আম তো ওরা আগে কখনো আনেনি। এ কথা বলে মাখনলাল বর্ষা ও বাণীর পিছু করতে থাকে। মাখনলাল একদিন দেখতে পেল বর্ষা ও বাণী তাদের বাড়ির পিছনে ফাঁকা জায়গায় চলে গেল, আর বর্ষা একটা বড় আম গাছ হয়ে গেল, আর বাণী সেই আম গাছ থেকে আম পাড়ছে। এসব দেখে, ও আচ্ছা, এটাই তাহলে সুস্বাদু আমের গোপন রহস্য। আমি যদি এদের সব আম নিয়ে আমার ওখানে বিক্রি করি তাহলে আমার খরিদ্দাররা সব আমার এখানে চলে আসবে। এটা বলে মাখনলাল দৌড়ে গিয়ে বাণীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর গাছের সব আম পেড়ে নেয়।
তাড়াহুড়ো করে আম পাড়তে গিয়ে গাছের একটু ক্ষতি করে ফেলে। এতে বর্ষার হাত পা কেটে যায়। পরের দিন বর্ষা ও বানি আঘাত পাওয়ার কারণে বাড়িতে শুয়ে থাকে। আর সেদিন মাখনলাল সেই আম বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। আসো আসো, সবাই এদিকে আসো, আমার কাছে সুস্বাদু আম আছে। সেই দিন সব খরিদ্দারেরা মাখনলালের কাছ থেকে সব আম কিনে নিয়ে যায়। আর আমগুলো যারা কিনে নিয়ে যায় তারা খাওয়ার পর এক একজনের এক এক রকম সমস্যা হচ্ছিল। কারোর বমি হচ্ছিল তো কারো পায়খানা হচ্ছিল। তারপর সবাই বুঝতে পারলো যে এগুলো সমস্যা ওই মাখনলালের জন্য হচ্ছে। এরপর গ্রামের সবাই ওই মাখনলালকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এরপর থেকে বর্ষা ও বানি তাদের নিজেদের মতো করে আম বিক্রি করতে শুরু করে।